হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা আমাদের গতকালের ক্লাস দেখেছো, তোমরা জানো আমরা গতকালে এসএসসি সিজিএল এর ক্লাস করিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের মধ্যে থেকেই একজন বলেছিল যে এসএসসি সিজিএল এর ক্লাস করাতে, তাই আমরা একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম। তো সেখানে তোমাদের রেসপন্স খুবই ভালো। তো আমরা পরবর্তীতে সিজিএল এর ক্লাস অবশ্যই নিয়ে আসবো। আমাদের সিএইচএসএল এর ক্লাস যেহেতু চলছে, আমাদের শিফটগুলো তো শেষ করতে হবে। 2024 যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা শিফট আমাদেরকে শেষ করতেই হবে। তো 18খানা ক্লাস করিয়ে দিয়েছি, তো এটা 19 নম্বর ক্লাস, তো অর্থাৎ 19 নম্বর শিফট 5/7/2024 থার্ড শিফটের যে এক্সামটা হয়েছিল, সেই শিফটের যে কোশ্চেনগুলো এসেছিলো জিকে, সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো আজকেও বিস্তারিত আলোচনা হবে, অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে ক্লাসের মধ্যে। তো তোমরা ক্লাসটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর তোমরা যারা এসএসসি এমটিএস জিডি সিজিএল এর ক্লাসের জন্য হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি নতুন জিকে ক্লাস নিয়ে। আমরা গতকাল তোমাদের জন্য সিজিএল এর ক্লাস দিয়েছিলাম। সিজিএল 2024-এর এক্সাম হয়েছিল যেটা, তো সেই সিএ24-এর একটা শিফটের আমরা ক্লাস করিয়েছি, 25খানা কোশ্চেন আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা সহ করেছি। তো সেই ক্লাসটা যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হয়েছে। আমাদের যেহেতু সিএইচএসএল 2024-এর শিফটগুলো নিয়ে আলোচনা করছি, আমরা ক্লাস চলছে, তো সেই প্রত্যেকটা শিফট আমাদেরকে শেষ করতে হবে। তার জন্য আমরা আজকে আবারও আমরা সিএইচএসএল এর ক্লাস নিয়ে এসেছি। সিজিএল এর ক্লাস অবশ্যই করাবো, সেখানে তোমাদের রেসপন্সটা খুবই ভালো পেয়েছি আমি। তো পরবর্তীতে অবশ্যই সিজিএল এর ক্লাস নিয়ে আসবো। তো সিএইচএসএল যেহেতু চলছে, তার জন্য আমরা আজকে আবার সিএইচএসএল ক্লাসটা নিয়ে এসেছি। এখানেও আজকে 25খানা কোশ্চেন আলোচনা হবে। 5/7/2024 সিএইচএসএল 5/7/2024-এর থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এমটিএস জিডি সিজিএল প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। তার আগে তোমরা যারা এমটিএস 2025-এ প্রিপারেশান নিচ্ছ, বা তোমরা এসএসসির যে কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা সবাই এই পিডিএফটা নিতে পারো। তো এখানে আমরা এমটিএস 2019 থেকে 24 এক্সামের যে কোশ্চেনগুলো এসেছিলো জিকে কোশ্চেন, সেই জিকে কোশ্চেনের এক্সট্রা ডিটেলস সহ আমরা কিন্তু এই পিডিএফটা তৈরি করেছি। জিকের যে পিডিএফ, মোট 4খানা পিডিএফ এখানে রয়েছে। জিকের পিডিএফটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি এক্সামের জন্য। এসএসসি যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্সট্রা ডিটেলস অনেক রয়েছে, যেটা আমাদের আজকে ক্লাসের মধ্যেও দেখাবো কীরকম এক্সট্রা ডিটেলসগুলো ওই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024, কারণ রিসেন্ট তোমরা যে কোনো এক্সাম দিতে যাওয়ার কেন কারেন্ট অ্যাফেয়ার্স 2024 অবশ্যই তোমাদেরকে পড়ে যেতে হবে ভালোভাবে। তো সেরকমই আমরা 3352খানা কোশ্চেনের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা তৈরি করেছি। স্ট্র্যাটেজিকে টপিক রাখা আছে 14খানা টপিক থেকে আমরা নোটস পাবে। ইংলিশ 1700 এমসিকিউ প্লাস গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস এগুলো রয়েছে। এই 4খানা পিডিএফ মূল্য মাত্র 199 টাকা, মাত্র 199 টাকা। যদি পিডিএফটা নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই মেসেজ করো। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে নাও কী রয়েছে। ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং রাজ্য প্রমুখদের সুরক্ষা প্রদান করে? বলো, সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং রাজ্য প্রমুখদের সুরক্ষা প্রদান করে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, ধারা 361, অর্থাৎ অনুচ্ছেদ 361। এই ধারা 356, বাকি যে অপশানে রয়েছে দেখো 356 কি, নির্দিষ্ট শর্তে রাজ্যে রাষ্ট্রপতির শাসন আরোপের সাথে সম্পর্কিত। 370 ধারা, এটা হচ্ছে জম্মু কাশ্মীর অঞ্চলে বিশেষ স্বায়ত্তশাসন প্রদান করেছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়েছিল। তারপরে হচ্ছে ধারা 352, যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে দেশে জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত। এই যে 3টে ধারা রয়েছে, প্লাস আজকে যে ধারাটা তোমাদের বললাম 361, এই 4খানা ধারা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ধারা ভালো করে মনে রাখো। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধান ফার্স্ট পাস্ট অ্যান্ড পোস্ট সব পদ্ধতি গ্রহণ করেছেন? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি গ্রহণ করেছেন কোন সংবিধান থেকে? ব্রিটিশ সংবিধান থেকে এটা গ্রহণ করেছেন। এছাড়া দেখো আমরা যে বলেছিলাম না যে আমাদের এমটিএসে কীরকমই এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ কোন দেশ থেকে আমাদের সংবিধানের কোন কী ধার করা হয়েছে, কীটা নেওয়া হয়েছে, তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা এইভাবে রয়েছে। দেখো,
ব্রিটেন থেকে, আয়ারল্যান্ড থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সোভিয়েত যে সংবিধান, যেটা বর্তমানে এখন রাশিয়া, তাছাড়া ফ্রান্স থেকে, জার্মানির ওয়েমার সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান, আর হচ্ছে জাপান। তো প্রত্যেকটা সংবিধান কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে, তো সেগুলো এইভাবে কিন্তু এক্সট্রা ডিটেলসগুলো অ্যাড করা রয়েছে। তো এগুলো তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো এক এক করে, ঠিক আছে। নাহলে তোমরা আমাদের এমটিএসের পিডিএফটা নিলেই তো এই সকলে ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে সেখানে। এরপর চলে যাও 3 নম্বর কোশ্চেন। লৌহ আকরিক এবং ম্যাঙ্গানিজ খনিজের জন্য বিখ্যাত শিবমোগা জেলাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত শিবমোগা জেলা কোন রাজ্যে রয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, কর্ণাটক রাজ্যে রয়েছে। এই শিবমোগা লৌহ আকরিক এবং ম্যাঙ্গানিজ খনিজ পদার্থের সমৃদ্ধ ভাণ্ডারের জন্য বিখ্যাত এই শিবমোগা জেলা কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো এই ধরনের এক্সট্রা ডিটেলস ও ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, ফটাফট ক্লাসটাকে লাইক করে ফেলো এবং কমেন্ট করে জানাও। পরবর্তী তোমাদের যদি কোনো ক্লাস, যদি মনে হয় কোনো টপিকের উপরে ক্লাস নিয়ে আসি তো সেটাও কমেন্ট করে জানাতে পারো। কোভিড-19 থেকে আরোগ্য লাভের জন্য ড্যাশ বিষয়ে একটা গবেষণা পরিচালনা করার জন্য আয়ুষ মন্ত্রণালয় যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন LSHTM এর সাথে সহযোগিতা করেছেন। কোন বিষয়ে? গোটুকোলা তো হবে না, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অশ্বগন্ধা বিষয়ে একটা গবেষণা পরিচালনা করার জন্য। তারপরে দেখো 5 নম্বর, দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি ছিল? দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ। তো তোমরা অনেকে নিশ্চয়ই খুঁজে পাচ্ছ না, জানো অ্যান্সার, তাও তোমরা খুঁজে পাচ্ছ না বলে অপশানে তো নেই। যারা জানে কিন্তু তারা ঠিক অ্যান্সার করে দিতে পারবে। এটা হচ্ছে মামলুক রাজবংশ। এই মামলুক রাজবংশ দাস রাজবংশ নামে পরিচিত, তাই তো? সবাই দাস রাজবংশ খুঁজছিলে, কারণ এর অনেক শাসক পূর্বে দাস ছিলেন। দিল্লি সালতানাতের 5টা রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। সেই 5টা রাজবংশ কী কী না হচ্ছে দাস রাজবংশ, তারপর হচ্ছে খলজি রাজবংশ, তুগলক রাজবংশ, সৈয়দ রাজবংশ এবং লোধি রাজবংশ। এই 5খানা রাজবংশ কিন্তু দ্বারা শাসিত হয়েছিল দিল্লির সালতানাত। 6 নম্বর দেখো 2015 সালে ভারত সরকার কোন খাতে প্রায় 49% FDI এর অনুমতি দিয়েছিলেন? 49% FDI এর অনুমতি কোন খাতে দিয়েছিলেন না হচ্ছে প্রতিরক্ষা খাতে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? তো লিঙ্গ অনুপাত সবচেয়ে কম সেটা হচ্ছে হরিয়ানা অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। তো এখানে দেখো অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে। 2011 সালের জনগণনা প্রকাশিত হয়েছিল যে ভারত 2011 সালে জনসংখ্যার অনুপাত 1000 জন পুরুষ 943 জন মহিলা আছে। তো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে কেরালা, তারপরে পুদুচেরি। দেখতেই পাচ্ছ কোন কোন এক্সামে এগুলো এসছে, তারপরে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ। আর কেন্দ্রশাসিত অঞ্চল সর্বনিম্ন লিঙ্গ অনুপাত মধ্যে রয়েছে দমন দিউ, দাদরা নগর হাভেলি, চণ্ডীগড়, দিল্লি এনসিটি। এছাড়া দেখো সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ রাজ্য কেরালা, তারপরে সর্বনিম্ন মহিলা লিঙ্গ অনুপাত রাজ্য হচ্ছে হরিয়ানা, সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, আর হচ্ছে সর্বনিম্ন দমন দিউ। আর সর্বোচ্চ মহিলা লিঙ্গ অনুপাত সহ জেলা পন্ডিচেরির মাহি, আর সর্বনিম্ন হচ্ছে দমন দিউর। নাগাল্যান্ড 2001 থেকে 11 সালের জন্য ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি রেকর্ড করেছে। এটাও মনে রাখো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশের শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, অর্থাৎ প্রতি 1000 পুরুষে 972। হরিয়ানা শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। আচ্ছা, অরুণাচল প্রদেশের সবচেয়ে বেশি, হরিয়ানার সবচেয়ে কম, প্রতি 1000 পুরুষে 834 জন। শিশু লিঙ্গ অনুপাত 0 থেকে 6 বছর বয়সী প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয় শিশু লিঙ্গ অনুপাত। 2001 সালে আদমশুমারি অনুসারে ভারতের শিশু লিঙ্গ অনুপাত ছিল 927, যা 2011 সালে আমাদের আদমশুমারি কমে সেটা 919-এ দাঁড়িয়েছে। তো এই যে এক্সট্রা ডিটেলসগুলো, এতগুলো এক্সট্রা ডিটেলস দেখতে পাচ্ছ,
তো এই ধরনের এক্সট্রা ডিটেলসগুলো আমাদের এমটিএসের পিডিএফে অ্যাড করা রয়েছে, যে পিডিএফটা রয়েছে প্রিভিয়াসের সেখানে। তো এগুলো তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য পড়তে পারবে, এসএসসির সকল এক্সাম প্লাস আরআরবি এনটিপিসি গ্রুপ ডির এক্সামের জন্যও কিন্তু পড়তে পারবে। প্রত্যেকটা এক্সামের জন্যই পিডিএফটা গুরুত্বপূর্ণ। এবার দেখো 8 নম্বর কোশ্চেন। 31শে মার্চ 2024 তারিখে তথ্য অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া শ্রী অমিত শাহ নিম্নলিখিত কোন মন্ত্রণালয়ের প্রধান? তো বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো রয়েছেন, তাই তো, অমিত শাহ। এছাড়া তিনি কোন মন্ত্রণালয়ের প্রধান? সহযোগিতা মন্ত্রণালয়, সহযোগিতা মন্ত্রণালয়। নিচের কোন বিনিময় হার চাহিদা ও সরবরাহের বাজার শক্তি দ্বারা নির্ধারিত হয়? চাহিদা ও সরবরাহের বাজার শক্তি দ্বারা নির্ধারিত হয়, সেটা হচ্ছে ভাসমান বিনিময় হার, অর্থাৎ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এছাড়া বাকি যেগুলো রয়েছে অপশানের মধ্যে ফিক্সড এক্সচেঞ্জ রেট মানে স্থির বিনিময় হার, এর অর্থ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক অন্য কোনো দেশের মুদ্রা বা সোনার দামের সাথে আনুষ্ঠানিক বিনিময় হারকে আবদ্ধ করে। তারপরে রয়েছে নমনীয় আবদ্ধ বিনিময় হার, যেটা সফট প্যাজেড এক্সচেঞ্জ রেট। কঠোর আবদ্ধতার চেয়ে বেশি নমনীয়তাদের, তবে মুদ্রার মূল্য স্থির রাখতে বা পরিচালনা করার জন্য কিছুটা হস্তক্ষেপ জড়িত থাকে। কঠোরভাবে আবদ্ধ বিনিময় হার এর মূল্য এটা হচ্ছে মুদ্রা আবদ্ধ করার একটি কঠোর পদ্ধতি, যেখানে মুদ্রার মূল্য অন্য কোনো মুদ্রার সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তো এই তিনটাও তোমরা জেনে রাখো, এখান থেকে পরবর্তীতে কোশ্চেন আসার চান্স রয়েছে। 10 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রথম কোন শহরে 1935 সালে অনুষ্ঠিত হয়েছিল? রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় কোন শহরে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, কলকাতা। তো ভারতের রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় প্রথম কলকাতা 1935 সালে অনুষ্ঠিত হয়েছিল। পরে এটা 1937 সালে মুম্বাইতে স্থানান্তরিত হয়েছিল। তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই ক্লাসের শেষে তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, তো সেই লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই পেয়ে যাবে, বাট ওই লিঙ্ক থেকে গেলেই তোমরা যুক্ত হতে পারবে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কেননা ওখানে আমরা ক্লাসের পিডিএফগুলো দিয়ে থাকি, এক্সট্রা ডিটেলস এক্সট্রা নোটস কিছু দেওয়া থাকলে তো সেটাও আমরা দিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স কিছু নোটস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিই, এক্সাম রিলেটেড আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তো তার জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো, তোমাদের জন্য টেলিগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো সবাইকে বলবো লাইক করতে কোনো পয়সা লাগে না, সামান্য সময় তোমরা কিন্তু লাইক বাটনে হাত দিলেই লাইকটা হয়ে যায়। লাইকটা দেখেই আমরা কিন্তু মোটিভেট হই পরবর্তী ক্লাসটা নিয়ে আসার জন্য। তো তার জন্য বলছি অবশ্যই লাইক করো এবং ক্লাসটা কেমন লাগছে তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, তো এবার চলো আমরা দেখে নিই আজকের 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন বিক্রিয়াটি অ্যাসিটিক অ্যানহাইড্রাইট থেকে গ্লুকোজ পেন্টাসেটেট তৈরি করে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইট থেকে গ্লুকোজ পেন্টাসেটেট তৈরি করে কোন বিক্রিয়াটি? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, গ্লুকোজের অ্যাসিটিলেশন। দেখে নাও বিক্রিয়াটা, এই যে গ্লুকোজ প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইট থেকে কী তৈরি হবে না, গ্লুকোজ পেন্টাসিডেট আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে চলে যাও 12 নম্বরে, কোন বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে অবদানের জন্য সঙ্গীতা শঙ্করকে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? সঙ্গীতা শঙ্করকে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল কোন বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, বেহালা বাজানোর ক্ষেত্রে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ড্যাশ জন ছিল? প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ছিল না হচ্ছে 382 জন ছিল। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার গড় ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, যেটা দেখো এমটিএস জিডি এর সকল এক্সামেও এসছে, আবার এখানে সিএইচএসএল এর এক্সামেও এসছে। 1951 সালে ভারতের
প্রতি বর্গ কিলোমিটার জমিতে প্রায় 117 জন মানুষ বাস করত। 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের জনসংখ্যা ঘনত্ব সর্বাধিক 1106 জন প্রতি বর্গ কিমি। তারপর পশ্চিমবঙ্গের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1028 জন। কেরালার জনসংখ্যা ঘনত্ব 800 বেশি। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সিকিম রাজ্যের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জন লোকের কম ছিল। তো এই সকল এক্সট্রা ডিটেলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো থেকেই তো পরবর্তী যে কোনো এক্সাম দিতে যাক না কেন ওইখান থেকেই তো এক্সামে কমন আসবে, তার জন্যই তো আমাদের এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া। 14 নম্বর দেখো, নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মাধ্যমে রৌফ একটি লোকনৃত্য? বলো, রৌফ লোকনৃত্য এটা কোন রাজ্যের? খুবই বিখ্যাত লোকনৃত্য, এক্সামও আসে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের বিখ্যাত লোকনৃত্য রৌফ লোকনৃত্য। উজ্জ্বলা একটি ড্যাশ খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর অফিসিয়াল মাস্কট ছিল? বলো, উজ্জ্বলা, যেটা একটা কি চড়ুই পাখি, যেটা খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023-এর অফিসিয়াল মাস্কট ছিল। 16 নম্বর দেখো, চৌম্বক ক্ষেত্র বল দ্বারা একটি তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়া করে সূচের বিচ্যুতি ব্যবহার করে তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1, গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। সম্প্রদায়ের ঐতিহ্য নিম্নলিখিত কোন সঙ্গীত ধারার সাথে সম্পর্কিত? সম্প্রদায়ের ঐতিহ্য কোন সঙ্গীত ধারার সাথে সম্পর্কিত? হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের সাথে যুক্ত। ভারতে বিমান পরিবহন কখন জাতীয়করণ করা হয়? বিমান পরিবহন জাতীয়করণ করা হয়েছিল কবে? না হচ্ছে 1953 সালে। ভারত সরকার 1953 সালে এয়ার কর্পোরেশন আইন পাস করে, যার ফলে বিমান শিল্প জাতীয়করণ হয়। এই জাতীয়করণ এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবা পরিচালনার জন্য যথাক্রমে দুটো নতুন কর্পোরেশন এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়েছিল। 1994 সালে এয়ার কর্পোরেশন আইন 1953 বাতিল করা হয় এবং যার ফলে ভারতের বেসরকারি বিমান সংস্থাগুলি পরিচালনার পথ সুগম হয়। 1994 সালে এই যে এয়ার কর্পোরেশন আইন 1935 এটা কিন্তু বাতিল করে, তারপরে সেখান থেকে বেসরকারি বিমান সংস্থাগুলো কিন্তু পরিচালিত হয়। 19 নম্বর দেখো, 2023 সালের নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন জনসাধারণের কল্যাণের অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড্যাশ। কে পেয়েছিলেন? তিনি হচ্ছেন এস এম কৃষ্ণ পেয়েছিলেন। তারপরে এমএস পাওয়ার পয়েন্টের কোন ভিউ একেবারে একটা স্লাইড সম্পাদনা বা ফরম্যাট করার জন্য কাজ করে? বলো, এমএস পাওয়ার পয়েন্টে কোনটা? সেটা হচ্ছে নর্মাল ভিউ অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। বাকি অপশানে যেগুলো রয়েছে দেখো, রিডিং ভিউ, যেটা ফুল স্ক্রিন মোডে না গিয়ে উপস্থাপনটিকে স্লাইড শো হিসাবে দেখানোর জন্য এই রিডিং ভিউ ব্যবহার করা হয়। স্লাইড শটার ভিউ, যেটা একসাথে একাধিক স্লাইড দেখতে দেয়, যা সেগুলিকে সংগঠিত এবং সাজানো সহজ করে তোলে। আর হচ্ছে আউটলাইন ভিউ, যেটা সাজিয়ে উপস্থাপনাটিকে একটা আউটলাইন বিন্যাসে দেখায়, যা পাঠ্য বিষয়বস্তু সম্পাদনা এবং উপস্থাপন কাঠামো সংগঠিত করার জন্য কার্যকর। তো প্রত্যেকটা ভিউ সম্পর্কে এখানে জেনে গেলে কম্পিউটারে। এরপরে চলে যাও 21 নম্বরে, নিচের কোনটি টু ফ্যাক্টর অ্যাথেন্টিক্স 2FA প্রতিনিধিত্ব করে? 2F এর প্রতিনিধিত্ব করে কোনটা? না, সেটা হচ্ছে পরিচয় যাচাইয়ের জন্য দুটি ভিন্ন শংসাপত্রের ব্যবহার। কাবাডিতে যখন একজন রেডার কোনো ডিফেন্ডারের শরীরের কোনো অংশ বা তাদের পোশাকের কোনো অংশ স্পর্শ করে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ট্যাগ বলা হয়। নিচের কোনটি বৃহত্তম সর্পিল ছায়াপথগুলির মধ্যে একটি? সেটা হচ্ছে NGC 6872, NGC 6872।
2023 সালে কোন শহরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল? এশিয়া চ্যাম্পিয়নশিপ ট্রফি হকি টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1 চেন্নাই শহরে হয়েছিল। আজকে এই ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর, লঙ্গর সাম্প্রদায়িক রান্নাঘর, যেটা লঙ্গর, এই যে লঙ্গর শব্দটি মূলত নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? অপশন নাম্বার 3 শিখ ধর্ম সাথে সম্পর্কিত। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, কেননা এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করিয়েছি, তাই এতক্ষণ তোমরা দেখলে ভালো লেগেছে বলে। তো লাইক করনি কেন? ক্লাসটা তো শেষ পর্যন্ত অবশ্যই দেখলে, কিন্তু লাইকটা তো করতে হবে, তাই কি না? লাইক করে ফেলো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো। তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তো সাবস্ক্রাইব করে ফেলো, এবং বন্ধুদের মাঝে ক্লাসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো। আর এমটিএসের পিডিএফটা যদি নিতে চাও, এই চারখানা পিডিএফ রয়েছে মাত্র 199 টাকা, 499 নয়, 199, মাত্র 199। যার যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।